আর ইউ ড্রাঙ্ক প্রাণ? প্রাণেশা বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে বলল, হুম, বেশি না, একটু। সুফিয়ান বড় বড় চোখ করে বলল। ড্রিঙ্কস কোথায় পেলে তুমি? প্রাণেশা খাটের নিচে থেকে একটা ওয়াইনের বোতল বের করে গর্বের হাসি দিল। এই যেন খুবই গর্বের একটি কাজ। হাসতে হাসতে বলল, কিছুক্ষণ আগেই একজন ওয়েট্রেস এটা দিয়ে গেল। তারপর বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টো করে বলল, বিশ্বাস করুন, আমি চাইনি এটা খেতে, কিন্তু এই যে বোতলটা বারবার খালি বলছিল একটু খেয়ে দেখো, ভীষণ টেস্ট। আমি কি করব বলুন, একটু খেয়ে নিলাম। সুফিয়ানের মাথায় হাত। এ কি সর্বনাশ! এমনিতে কথার চোটে কান ঝালা বড় করে দেয়। এসব খেয়ে সারা রাত আর ঘুমাতে দেবে না। চিন্তিত ভঙ্গিতে এসব ভাবতেই হঠাৎ দেখলো প্রাণেশা তার পায়ে পা রেখে গলা ঝরিয়ে ধরল। প্রাণেশা হয়তো খুব বেশি একটা মাতাল হয়নি, জ্ঞান আছে এখনো ভালোই। হালকা নিশা নিশা কণ্ঠে বলল, আপনি এত সুন্দর কেন? সুফিয়ান হাঁ করে তাকিয়েছে। তাকে আরো অবাক করে প্রাণেশ্বর সুফিয়ানের অ্যাডামস অ্যাপেলের নিচে সে তিলটায় গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালো। সুফিয়ানের পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল। ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছে টের পেতেই সুফিয়ান বলল, এমন করে না লক্ষ্মীটি, তুমি এখন হুঁশে নেই, পরে পস্তাবে, চলো ঘুমাবো। প্রাণেশা কথায় তেমন গুরুত্ব দিল বলে মনে হয় না। সে সুফিয়ানের আর মাঝে হালকা দূরটুকু ঘুচিয়ে আরো কাছে এলো। ছোট্ট বাচ্চার ন্যায় আবদার করলো। আমি আপনার ঠোঁটটা খাই। সুফিয়ান কড়া কণ্ঠে বলল, চুপ, চলো ঘুমাবে। ঠোঁট কোনো খাওয়ার জিনিস নয়। প্রাণেশা জেদ করার ভঙ্গিতে বলল, না আমি খাবো, বেশি না, একবার, সত্যি বলছি। সুফিয়ান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শেষবারের মতো বলল, এমন বলতে নেই প্রাণ, ভয়ঙ্কর কিছু ঘটে যাবে। প্রাণেশা গলা জড়িয়ে গা এলি দিতে সুফিয়ান পাঁচকোলা উঠিয়ে নিয়ে বিছানায় শুয়ে উন্মাতের মতো গলায় চুমু খেতে লাগলো। প্রাণেশা হালকা হলেও হসে আছে, ছোঁয়ায় লজ্জায় মিহিয়ে যাচ্ছে। সুফিয়ান পেছনে ফিতা খুলতে নিলেই প্রাণেশা লজ্জায় মাথা নেড়ে না বলল। সুফিয়ান অধরে কোণে হেসে বলল, আমি তো বলেছিলাম প্রাণেশ্বরী, এখন না করলেও আমি যে শুনবো না। সারা রাতের ভালোবাসায় প্রাণেশার সত্যি মনে হলো তার ভুল হলো, বিশাল ভুল, সর্বনাশা ভুল। মেঘ জমতে জমতে ঘন এক আস্তরণ ফেলেছে আকাশের বুকে। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, নিকষ কালো আধার ঝাপটে ধরেছে আলোকে, যেন কোনোভাবেই আলোকে পৃথিবীর বুকে যেতে দেবে না। আলো প্রাণপণে চেষ্টা করছে বিদায়। এখন অবধি হালকা আলোর রেশ দেখা যাচ্ছে। বাতাসের ধাক্কায় রুমের পর্দা ভেদ করে রুমটাকে শীতল করে দিয়েছে। সুফিয়ান চোখ খুলে কোনো মতে জানলাটা বন্ধ করে দিল। ঘরে বাতি নিভানো থাকায় ঝাপসা লাগছে সবকিছু। ঘুমের ঘোর একটু হালকা হতেই খেয়াল হলো প্রাণেশার কথা। হাত দিয়ে পাশে হাত রাখতেই দেখলো পাশের জায়গাটা খালি পড়ে আছে। ভ্রু কুচকে এলো, গায়ের চাদরটা ভালো করে টেনে উঠে চোখ কোচকালো, আশেপাশে তাকালো। চোখে পড়লো সদ্য স্নান করে বের হওয়া প্রাণেশার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে, গায়ে সুতির হলুদ শাড়ি, কাঁচা হলুদ রঙের শাড়িতে রূপবতী লাগছে খুব। এতদিন বিয়ে হলো, বউ বউ ভাবটা আজ এসেছে। সুফিয়ান নিজে মনে হাসলো। পাশে থেকে চাওয়ালটা গায়ে পেঁচিয়ে প্রাণেশার পেছনে গিয়ে দাঁড়ালো। প্রাণেশা আগেই সুফিয়ানকে উঠতে দেখেছে, কিন্তু কাল রাতের করা নিজের কাণ্ডে লজ্জায় আর কথা বলার সাহস করেনি। চুপচাপ নিচের দিকে তাকিয়ে চুল মুছে নিচ্ছে। সুফিয়ান লজ্জাটা বুঝে নিল। চুলের পানিতে ভিজে থাকা পেটটায় হাত ছোঁয়ালেই প্রাণেশা ছিটকে সরে গেল। সুফিয়ান এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। প্রাণেশাকে সরতে দেখে প্রাণেশার হাত ধরে কাছে নিয়ে এলো। হালকা রাগ কণ্ঠে বলল, আমি কাছে এলে কখনো সরবে না প্রাণ। প্রাণেশার চোখ তুলে তাকালো। সুফিয়ান হেসে বলল, আরে তুমি কি সিনেমার নায়িকা নাকি? হ্যাঁ, অত লজ্জা পেতে হবে না। প্রাণেশা চোখ নামিয়ে ফেলল। সুফিয়ান প্রাণেশাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে কাঁধে মাথা রাখলো। অদ্ভুত ভঙ্গিতে বলল, শুরুটা যদিও সিনেমাটিক ছিল, কিন্তু শেষটা বাস্তব দিয়ে হবে। ইউ হ্যাভ টু রেডি ফর এভরিথিং। মানে সিনেমা, বাস্তব, এইসব কি বলছেন? সুফিয়ান মৃদু হেসে বলল, কিছু না প্রাণেশ্বরী, যে যাই বলুক তুমি শুধু আমায় ভরসা করবে। বাকি সবকিছুর সঙ্গে আমি লড়াই করব। কিছুটা থেমে বলল, আমি শাওন নিয়ে আসি, তুমি কল দিয়ে খাবার অর্ডার করো না, যা ইচ্ছে।
প্রাণেশা তাকিয়ে রইল সেদিকে। সুফিয়ানকে এসে মেনে নিয়েছে, এখন তো ভালোবেসে ফেলেছে, কিন্তু তাই বলে রহস্য উন্মোচনের ইচ্ছেটা এখনো বাহাল। মনে মনে বারবার নানান চিন্তা ভাবনা আসে। সত্যি মিথ্যার এক গভীর জালে আটকে গেছে তা বুঝতে পারছে প্রাণেশা। এতটাও বোকা নয় সে। কাউন্টারে কল দিয়ে খাবার অর্ডার দিল। চুপ করে কিছু ভাবছিল সে। এমন সময় ফোন একটা কল এলো। প্রাণেশার কপালে ভাঁজ পড়ল। মনে মনে বলল, এরপর থেকে তো সিম চেঞ্জ করে দিয়েছে। এই নাম্বার তো কারো কাছে নেই, তাহলে কে কল করলো? কিছুটা সময় নিয়ে রিসিভ করতেই কানে ভেসে এলো আদরের লাইন। কেমন আছেন স্রোতসিনী? কে বলছেন? আপনার কোনো এক শুভাকাঙ্ক্ষী। মানে? শুভাকাঙ্ক্ষী মানে বুঝেননি? আপনার ভালো চাই আমি। আমি ভালোই আছি, আপনাকে আমার ভালো চাইতে হবে না। আপনি কতটুকু ভালো আছেন আমি জানি। আপনি যাতে আগামীতেও ভালো থাকেন সেটাই আমি চাই। কিন্তু যার সাথে থাকছেন সে কতটুকু আপনাকে ভালো রাখবে তার সম্পর্কে আপনার কিছুটা জানা প্রয়োজন। প্রাণেশা অবাকের উপর অবাক হচ্ছে। পরিচয় না দিয়ে কি সব কথা বলে যাচ্ছে। প্রাণেশা রেগে বলল, সমস্যা কি আপনার? কি বলতে চান সরাসরি বলুন। শুধু এতটুকুই বলবো, আপনি যার সাথে সংসার করছেন তিনি কতটা বর্বর নিষ্ঠুর। মানে? এখনও বুঝতে পারেননি? অবশ্য বুঝবেন কিভাবে। ভালো মানুষের মুখোশ যে লাগিয়ে রেখেছে ওই সুফিয়ান একজন পুরো কথা শেষ হওয়ার আগেই কে যেন ফোনটা কেড়ে নিল। সামনে তাকাতেই দেখলো সুফিয়ান রক্ত চোখে তাকিয়ে আছে। প্রাণেশা প্রচন্ড ভয় পেয়ে গেল। সুফিয়ান ফোনটা সজোরে আছাড়ে ফেলে পা দিয়ে পিষে গুঁড়ো গুঁড়ো করে দিল। প্রাণেশার গল শক্ত করে চেপে ধরল। খসখসে গলায় চিৎকার করে বলল, কোন সাহসে পরপুরুষের সাথে কথা বলছিলে? প্রাণেশা ভয়ে মুখ দিয়ে কথা বের করতে পারছিল না। সুফিয়ান ঘাড় বাঁকিয়ে সেই প্রথম দিনের ন্যায় হেসে বলল, তুমি কি জানো প্রাণ, এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে? কে আপনি? আপনার আসল পরিচয় কি? সুফিয়ান সঙ্গে সঙ্গে প্রাণেশার গালে সজোরে চর বসিয়ে দিল। প্রাণেশা হতভম্ব হয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। তার মস্তিষ্ক বোধ হয় সুফিয়ানের আসল রূপটা মেনে নিতে পারল না। আপন মানুষের হঠাৎ বদলে যাওয়া আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা ভরকাই, চমকে যাই, হতবাক হই। আর তা যদি নিজের সবচেয়ে কাছের মানুষ, স্বামী নামক মানুষটি, তাহলে আঘাতের পরিমাণ হয় আরও দগদগে। ভেতরে ভেতরে আঘাতের চিহ্ন বাড়তে থাকে। এক সময় গিয়ে সম্পর্কটাই হয়ে যায় ঠুনকো। সম্পর্কের পিলারগুলো যেন ধ্বংস পড়ে। 3 ঘন্টা আগের ঘটায় মানসিকভাবে থমকে গিয়েছিল প্রাণেশা। হতবিহ্বল হয়ে পড়েছিল সুফিয়ানের ভয়াবহ রূপে। সবেমাত্র ভালোবাসতে শুরু করেছিল সে, কিন্তু সুফিয়ানের ভয়ে কুকিয়ে যাচ্ছে। সুফিয়ান ঘর থেকে তখনই বেরিয়ে গেল। 3 ঘন্টায় একবারও আসেনি। অজ্ঞান হয়ে যাওয়া কিছু সময় পরেই জ্ঞান ফিরে প্রাণেশা। থরথর করে কেঁপে উঠল সে। আশেপাশে তাকিয়ে দেখলো ঘরের দরজা বন্ধ। মনে মনে ভাবলো পালিয়ে যাওয়ার কথা। দ্রুত উঠে দরজা খুলতে নিতেই দেখলো ঘরের বাহিরে থেকে লাগানো। 2-1 বার হাত দিয়ে বাড়ি দিল, খেয়েও নেই বোঝাই যাচ্ছে। তাছাড়া এই সময়টায় সবাই সাগরের পাড়ে থাকে। বুঝে গেল সুফিয়ান তার যাওয়ার পথ বন্ধ করেই গেছে। ভয়ে হতবুদ্ধি হয়ে প্রাণেশা ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল। চোখ মুছে জানালার সামনে দাঁড়িয়ে নিচে উকি দিল। এখান থেকে লাফিয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে সে। নিচের দিকে তাকিয়ে বলল, এখান থেকে লাফ দিলে বালুর উপর পড়বো, খুব বেশি একটা ব্যথা পাবো বলে তো মনে হয় না। মনে মনে সাহস নিয়ে চোখ বন্ধ করে জানালার উপর দাঁড়িয়ে এক পা বাহিরে দিতেই পেছন থেকে সুফিয়ান টেনে নিচে নামিয়ে ফেলল। প্রাণেশা চমকে উঠল। সামনে তাকিয়ে দেখলো সুফিয়ান দাঁড়িয়ে আছে আগের মানুষটাই, কিন্তু চোখে মুখের ভাষা আলাদা। কয়েক ঘন্টা আগের মুখে হিংস্রতা নিংড়ে পড়েছিল, অথচ এখন মুখটা ভীষণ অসহায়ের মতো। চোখ টলমল করছে। সুফিয়ান বুক ওঠানামা করছে। দেখে মনে হয় খুব ভয় পেয়ে আছে। প্রাণেশার হাত মুখ ভালো করে চেক করে প্রাণেশাকে বিছানায় বসালো। প্রাণেশা মনে মনে ভয় পাচ্ছে। কিছুক্ষণ আগেই পাগলের মতন ব্যবহার করেছিল, অথচ এখন কেমন শিশুর মতো আচরণ। সুফিয়ান হাঁটু গেড়ে বসে প্রাণেশার কোলের উপর মাথা রাখলো। হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে অজস্র চুমু খেলো। প্রাণেশা বুঝতে পারলো সুফিয়ান ফুপাচ্ছে। প্রাণেশা না চাইতেও মায়া হলো। হাতের কবজিতে ভেজা অনুভব করতেই এক হাত সরিয়ে সুফিয়ানের মাথায় রাখলো। সুফিয়ান প্রাণেশার কোল আরো শক্ত করে হাত ধরে বলল, এমন আর কখনো করবে না প্রাণ। আমি তোমাকে পাওয়ার জন্য আমার সব হারিয়েছি, কিন্তু তুমি হারিয়ে গেলে আমি মারা যাবো প্রাণ। চলে যাওয়ার আগে আমার নিঃশ্বাস বন্ধ করে দিও।
তোমাকে হারিয়ে বাঁচা সম্ভব নয়। প্রাণেশা এবার বুঝতে পারলো জানার উপর দাঁড়িয়ে থাকায় সুফিয়ান ভেবেছিল সে আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু মুখে কিছু বলল না, কারণ এটাই সুযোগ সত্যি জানার। মুখে গম্ভীরতা নিয়ে বলল, কিন্তু আপনার মতো একজন মানুষের সাথে একসাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। সুফিয়ান বোধহয় কয়েক বছর পর কাঁদলো। সে সময়ের কান্না কারণও ছিল তার প্রাণ, আজও তাই। প্রাণেশার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা করে দাও প্রাণেশা, আমি ভীষণ রেগে গেছিলাম। আমি ভয় ছিলাম যদি সত্যি শুনে তুমি আমার ছেড়ে চলে যাও। প্রাণেশা সন্দেহ গলায় বলল, এমন কি করেছেন আপনি যে আসলে আমি আপনাকে ছেড়ে যাব? সুফিয়ান নিষ্প্রাণ হয়ে বসে রইল, দৃষ্টি নিচের দিকে, অপরাধীর মতন মুখ থমথমে। প্রাণেশা চুপ করে থেকে বলল, আপনি যদি আমায় আর ধোঁয়াশায় রাখেন আমি ছেড়ে চলে যাব। আজই সব সত্যি বলবেন আপনি আমায়। আপনাকে সুফিয়ান চমকে উঠল, হাত সরিয়ে বলল, কসম করা গুনাহ প্রাণ, এসব আর বলবে না। ঠিক আছে, কিন্তু আপনি আজই সব সত্যি বলবেন। সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, বলবো প্রাণ, সব বলবো। তুমি নিজের কোনো ক্ষতি করবে না। হুম। সুফিয়ান আসার সময় খাবার নিয়ে এসেছিল। হাতের পাস্তা প্লেটটা নিয়ে এক চামচ নিয়ে প্রাণেশার মুখের সামনে নিয়ে বলল, আগে খাবারটা খাও, বিকেল হয়ে এলো, সকালে কিছু খাওনি। কিন্তু সত্যিটা? বলবো, আগে খাও, তারপর। আচ্ছা। অর্ধেকটা খেতেই প্রাণেশার মনে পড়ল সুফিয়ানও সকাল থেকে কিছু খায়নি। সুফিয়ান চামচ আবার মুখের সামনে ধরলে প্রাণেশা বলল, আপনি খেয়েছেন? আমি পরে খেয়ে নেব। না না, পেট ভরে গেছে, এটুকু আপনি খান। সুফিয়ান হাত নিচে নামাতেই প্রাণেশা খেয়াল করলো বাম হাতে সাদা ব্যান্ডেজ করা, হালকা ছোপ ছোপ রক্ত। প্রাণেশা বলল, এটা কি করে হলো? সুফিয়ান নিজের মুখে অল্প পাস্তা পড়েছিল। হাতের কথা শুনে চিবোতে চিবোতে বলল, যে হাত তোমায় আঘাত করে সে হাতকে আমি কি করে অক্ষত থাকতে দিই প্রাণ? প্রাণেশা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি নিজেকে ইচ্ছে করে আঘাত করেছেন? সুফিয়ান হেসে উঠে চলে গেল। প্লেট রেখে বলল, চলো প্রাণ, আজ তোমার মনের সকল কৌতূহল প্রশ্ন মেটাবো। প্রাণেশার হাত ধরে সমুদ্রের পাড়ে নিয়ে গেল। প্রাণেশার সমুদ্র থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সুফিয়ান প্রাণেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, তোমার ওয়াটার ফোবিয়া কি জন্মের পর থেকে? না, আমার জীবনের এক দুর্ঘটনায় এই ফোবিয়ার সৃষ্টি হয়। সেটা শুধু তোমার জীবনের দুর্ঘটনা ছিল না প্রাণ, আমার জীবনের একটা ঘটনা। সেটা না হলে হয়তো আমি তোমায় পেতাম না। প্রাণেশা হা করে থেকে বলল, মানে? দুর্ঘটনা ঠিক কিভাবে, কোথায় হয়েছিল, মনে আছে তোমার? প্রাণেশা বলতে শুরু করলো আজ থেকে 4 বছর আগের ঘটনা। তখন আমার পরীক্ষার পর ছুটি চলছিল। বয়স সবে মাত্র 17 বছর হয়েছে। সব বান্ধবীরা ঠিক করলাম পিকনিকে যাব। সেখানে 3 দিনের দিন নৌকা ভ্রমণে হঠাৎ নৌকা থেকে পড়ে যাই আমি। সাঁতার না জানায় আরো ভয় পেয়ে যাই। তারপর কে বা কারা আমায় উদ্ধার করেছে আমি জানি না। হুঁশ ফিরতেই নিজেকে হসপিটালের বেডে পাই। ব্যাস, এখানেই শেষ। সুফিয়ান পাড়ের কিনারায় বসে আছে, উথাল ঢেউয়ে দিকে তাকিয়ে বলল, শেষ না প্রাণ, সেটা শুরু ছিল। এক রক্তাক্ত ইতিহাসের শুরু, গল্পের শুরু, এক ভয়ঙ্কর প্রেমের শুরু। তারপর প্রাণেশার পেছনে তাকিয়ে বলল, নীল সমুদ্রে কোলে করে এসেছিলে তুমি ভেসে, মুখখানা ঢেকেছিল তোমার এলোকেশে। ভালোবাসে গহীন কোণে হারিয়ে আমি আজ খুঁজে ফিরি বনে বনে তোমার নামের সাজ। আকাশেতে তারা মেলা, অঢেল আলোর ঘর, আজ ওঠে বুকের মাঝে তুমি নামক ঝড়। প্রাণ, যদি শোনো আমি একজন খুনি, তাহলে কি তুমি আমায় ঘৃণা করবে? কথাটা ভীষণভাবে আকতি ভরা টলটলে শোনালো প্রাণেশার কানে। প্রাণেশা সুফিয়ানের ঠিক বাম পাশে হাঁটুতে মাথা দিয়ে নির্বিকার ভঙ্গিতে বসেছিল। খুনের কথা শুনে প্রাণেশার হয়তো এই মুহূর্তে আতঙ্কিত হয়ে চেঁচামেচি করে ওঠার কথা, অথচ সুফিয়ানের মায়ের চোখে উপর তেমন কিছু করতে পারলো না, বলতেও পারলো না। শরীরে আধিকাংশ বোধ হয় কেঁপে উঠল। মাথা নাড়িয়ে বলল, না। সুফিয়ান দুর্বক্ষ হাসল। প্রাণেশার ভেতরে হাসফাস টের পেল। নির্লিপ্ততা নিয়ে মাথার নিচে 2 হাত ভাঁজ করে বালির উপর শুয়ে পড়ল। প্রাণেশা তখন মনে হলো এটি সবচেয়ে সুন্দর চিত্র। রং তুলি হাতে থাকলে নিশ্চিত কাঁচা হাতে একটা পেন্টিং করে ফেলা যেত। এই যে সারা রাত ধরে ঘটা করে প্রবল বৃষ্টি হলো, এখন এই ঠান্ডা বাতাসের মাঝে সূর্য হালকা আলো কেমন একটা মোমবাতির সোনালি আভার মতন চিকচিক করছে। চিকচিকে সোনালির আভাটা নিজের রং দিয়ে সুফিয়ানকে সাজিয়ে দিতে চাইছে। যদি এমন একটা থমথমে পরিবেশ না হতো
তবে এই মুহূর্তে আমি রোমান্টিক বনে যেতাম। পর মুহূর্তে ভাবলো, ধুর, যত সব উদ্ভট চিন্তা। সুফিয়ান সোনালি আকাশটার দিকে তাকিয়ে ভাবলো, আজ সব সত্যি উন্মুক্ত করে দেবে। তারপর যা হওয়ার হোক, প্রাণেশা যেমন রিয়াক্টই করুক, কিন্তু ছেড়ে চলে যেতে দেবে না। প্রাণেশার দিকে তাকিয়ে বলল, প্রাণ, রিয়ান তোমাকে কখনো ভালোবাসেনি। প্রাণেশা বিস্মিত ভঙ্গিতে বলল, কি বলছেন এসব? আমি মিথ্যে বলি না প্রাণ। আর একটা কথা কি জানো, তুমি রিয়ানকে ভালোবাসোনি। প্রাণেশা এক মুহূর্তের জন্য থমকালো, চমকে উঠল, অস্বীকার করে বলল, আপনি কি করে জানবেন? আমি সত্যিই ভালোবাসতাম। তুমি খুব বোকা প্রাণ। এখন শোনো, তুমি যা এতদিন জানতে বা দেখতে, সে সব কিছু তোমায় দেখানো হয়েছে। এক কথায় তোমার সাথে মাইন্ড কন্ট্রোল করা হয়েছে। মানে? মানে হলো, তোমার জীবনের প্রথম পুরুষ আমি ছিলাম, আর শেষ পুরুষও আমিই থাকবো। প্রাণেশা কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলো না। সুফিয়ানের কাছে হামাগুড়ির মতন দুই হাত এগিয়ে এলো। সুফিয়ান আর চোখে একবার দেখে নিল প্রাণেশাকে। সুফিয়ান নিজের একটা হাত সামনে বাড়িয়ে দিল। প্রাণেশা সেই বাহুতে নির্দ্বিধায় মাথা এলিয়ে শুয়ে পড়ল। মাথার উপরের রং বেরঙের দুই একটা বিদেশি পাখি উড়ে বেড়াচ্ছে। সূর্যের মতিগতি বোঝা বড় দায়। এই আলো ছড়িয়ে রাজার মতো আকাশটাকে দখল করছে, তো আরেকবার মেঘবেলায় মুখ লুকাচ্ছে। সুফিয়ান প্রাণেশার গায়ের উপর ওড়না দিয়ে হাতে পেঁচিয়ে অযথাই নাড়াচড়া করতে থাকলো। প্রাণেশার উৎসুক দৃষ্টির দিকে তাক করে মন করল সেই সময়ের কথা। এবারে প্রথম বিজয়ীর স্থান দখল করেছেন সুফিয়ান তেহজিব। হাস্যজ্জ্বল মুখভঙ্গিতে স্টেজের মাঝে থেকে গিটারের কাঁধে স্টেজে উঠে এলো সুফিয়ান। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতায় প্রতিবারের মতন এবারও প্রথম স্থান দখল করে নিল সে। ট্রফি হাতে নেমে আসতেই বন্ধুরা প্রশংসায় পঞ্চমুখ। বন্ধুদের চোখের মনি সুফিয়ান। বাহিক ব্যবহার, কথাবার্তায় মুখভর্তি হাসি, সকলের সম্মান, এসব গুণ সবার চোখে তাকে উঁচু করেছে বহু গুণে। বন্ধুদের মাঝে দুইজনকে অনবরত খুঁজে বের করার চেষ্টা করছে সুফিয়ান। পাশে দাঁড়িয়ে থাকা ফায়েজ সুফিয়ানের চিন্তিত মুখভঙ্গি দেখে বলল, কি মামা, প্রত্যেকবারের মতো এবারও ছক্কা হাঁকাইলা? এখন কারে খুঁজো? সুফিয়ান হেসে বলল, ইভানান আর রিয়ান। ইভানান মনে হয় কিছুক্ষণের মাঝে আইবো। এবারে ওর পেন্টিংয়ে সবার নজর পড়ছে। স্টেজের দিকে তাকিয়ে বলল, আরে ওই যে দেখ। সুফিয়ান তাকাতেই দেখল গ্রিন ফুল হাতা শার্টের হাতা গুটিয়ে ক্লাসিক্যাল ড্রেস আপ নেমে আসছে তার চাচাতো ভাই ইভানান। ছোটবেলা থেকেই দুজনের গভীর বন্ধুত্ব, একজন আরেকজনের প্রাণ। দুজনের মধ্যে যদি কম্পিটিশন করা হয় তাহলে বিচারক হিমশিম খেয়ে যাবে। সুফিয়ানের যেমন গভীর কালো ঘোর লাগানো চোখ, ফেটানো জিম করা বডি, গলায় মধুর সুর, ঠিক তেমনি ইভানানেরও কোনো অংশে কম নেই। তার আছে নীল সাগরের মতো দুটি নয়ন, খাড়া কাটা কাটা চুল, ঠোঁটের উপরে খাজের একটা তিল, সঙ্গে জাদুকারী হাতের আর্ট। কারোর সাথে যেন কারো তুলনা করা মুশকিল। শুধু একটা দিকেই ইভানানের খারাপ, তা হলো চরিত্র দোষ। সুফিয়ান যেমন কোনো মেয়ের দিকে চোখ তুলে ঠিক মতো দেখে না, সেখানে ইভানান 10-15 বার রুম ডেট করেছে। সুফিয়ানের দিকে এগিয়ে এসে ইভানান শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাই কেমন আছিস? এমনভাবে বলছিস যেন কয়েক যুগ পর দেখা হলো। 2 দিন আগে তো বড় মার সঙ্গে দেখা করে এলাম। তা ঠিক আছে, কিন্তু তোকে 2 দিন না দেখলে সব পানসে পানসে লাগে রে বেটা। সুফিয়ান প্রতি উত্তরে হাসলো। ফায়াজ, সুফিয়ান আর ইভানানের মাঝে এসে দাঁড়িয়ে গেল। গালে হাত দিয়ে দুজনের দিকে সন্দেহ নজরে তাকিয়ে বলল, কি ব্যাপার বলতো, তোরা 2 দিন আলাদা থাকতে পারস না? এই তোদের দুজনের আবার সমস্যা নেই তো? সুফিয়ান আর ইভানান ইচ্ছে মতো কিলঘুষি মারলো ফায়াজের পিঠে। তারপর তিনজন একসাথে হেসে উঠল। তাদের ফ্রেন্ড সার্কেল অনেক বড় হলেও তিনজন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, কারণ বন্ধুত্বের শুরুটা স্কুল জীবনের। তিনজন যখন হাসি ঠাট্টায় মত্ত, তখন হঠাৎ করে একটা ছেলে এসে সামনে দাঁড়ালো। হাতে এইচজি ওয়েলসের ইনভিসিবল ম্যান বইটি, ঢোলা একটা প্যান্ট, চিকন কোমরের থেকে খুলবে ভাব, চোখের মোটা ফ্রেমের চশমা, ভোঁতা নাক, গোলগাল, মুখের সামনে থেকে বই সরাতেই সুফিয়ান আর ইভানানের দিকে তাকিয়ে বোকা হেসে বলল, কংগ্রেচুলেশন সুফি ভাই, ইফ ভাই। সুফিয়ান হেসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। ভাইটা তার বড্ড সহজ সরল,
প্যাচগোজ বোঝে না। কেউ তার উপর জোরদারি করলেও বুঝি রাগ করবে না, চুপচাপ মেনে নিবে। সারাদিন বই হাতে ঘুরে বেড়ায়। বইটা হাত থেকে নিয়ে ইভানান বলল, হুম হুম, তুই কিরে রিয়ান, এই সারাদিন শুধু বই হাতে করে বেড়াস? এমন করলে চলবে? একটু কথাবার্তা বল। রিয়ান স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। সুফিয়ান আর ইনানের সম্পর্কে বিপরীতে রিয়ান চেহারা একেবারে খারাপ না হলেও সুন্দর বলা যাবে। ছোটবেলা থেকে সহজ সরল বোকাশোকা, যে যায় বুঝায় তাই বোঝে, কিন্তু খুব বেশি একটা কথা বলে না, একা একা থাকে, বই পড়ে। স্মার্টনেস ধারে কাছেও নেই। পিছন থেকে জয় এলো আড্ডায় সম্মিল হতে। জয় খুবই ঠোঁটকাটা স্বভাবের, কোনো পরিস্থিতিতে কি কথা বলতে হবে তা বোঝে না, তারামি করে, কারো পিছে কিছু বলে না, একদম স্মার্ট ফর আউট। রিয়ানের হাতে সব সময়কার মতো বই দেখে তাচ্ছিল্য হাসল। গায়ে ঢোলা টি শার্ট একবার ফাজলামো করে টেনে দিয়ে রিয়ানের কাঁধে হাত রেখে তির্যক ব্যঙ্গ করে বলল, রিয়ান, কিছু মনে করিস না, বড় ভাই হিসেবে বলি শোন, এই যে এমনিতেই মুখের গড়ন বেশি ভালো না, তার উপর আবার এমন মেয়েদের মতন এই চশমা ঢোলা জামা কাপড় পরিস, এমন হলে তো বউ পাবি না। আমরা সবাই বিয়ে করব, কিন্তু তোকে বিয়ে দেওয়া লাগবে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। প্রথমের কথাগুলোতে তেমন কিছু না বললেও পরের কথাটা ঠিক বুঝতে পারল না রিয়ান। বোকার মতো করে জিজ্ঞেস করল, আমাকে বিয়ে দিতে হবে মানে? জয় আবারও হাসলো। রিয়ানের মাথায় চাটি মেরে বলল, গাদারে, এর মানে হচ্ছে আমরা বিয়ে করে বউ ঘরে আনবো, আর তোকে ঘর জামাই করে বউয়ের বাড়ি পাঠাতে হবে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেলেও সুফিয়ান কড়া কণ্ঠে বলল, জয়, আমি বলেছি না এভাবে রেউর সাথে কথা বলবি না। সবার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব থাকে। রেউ যদি এভাবে কমফোর্ট ফিল করে তাহলে আমাদের তো সমস্যা কোথায়? সুফিয়ান থাকতে চাইলেও সবাই টেনে নিয়ে গেল ক্যান্টিনে। রিয়ান সবসময় এমন তুচ্ছ তাচ্ছিলের সঙ্গে অভ্যস্ত, কিন্তু আজকের অপমানে ভেতরটা তেতো হয়ে উঠল। সবকিছু চুপ করে সয়ে নিয়ে লাইব্রেরিতে যেতে নিলে দুইজন ফিসফিস কানে এলো। দেখছস কেমনে বোকা পাইয়া মদন বানায় রাখে ওরে? অপর পক্ষ থেকে একটা মেয়েলি ধ্বনি এলো। তার বলতে আহারে বেচারা সুফিয়ান আর ইভানান দুজন তত্তর বেগে উপরে উঠছে আর ওকে বোকা পেয়ে অবিচার করে যাচ্ছে। রিয়ান কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। ভেতরে এতদিনকার আত্মবিশ্বাস নড়ে চড়ে গেল। চোখে বোধ হয় পানি জমেছে। না, সবই ঠিকই বলেছে, তার স্বভাবে মেয়েলিপনা আছে, তাই বোধ হয় কেউ তাকে দুই পয়সার মূল্য দেয় না। জানো প্রাণ, আমরা সবাই মুভি দেখার সময় শুধু একজন ভিলেনকে দোষারোপ করি, তাকে গালমন্দ করি, কিন্তু একবারও চিন্তা করি না সে মানুষটা ভিলেন হওয়ার পেছনে থাকতে পারে এক বিস্তৃত ঘটনা, থাকতে পারে এক কষ্টদায়ক অতীত। শুধু প্রেম জীবনের প্রত্যাখ্যান পেয়ে যে কেউ ভেঙে গড়িয়ে যাবে তা কিন্তু নয়। আশেপাশে মানুষের কটু মন্তব্যে যথেষ্ট একজনকে ডিপ্রেশনে ঠেলে দিতে। মানুষ যদি তার মুখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারত তাহলে কারো নিজের জীবনের প্রতি এত অনীহা জাগত না। সে সময়টা ছিল খুব প্রাণবন্ত, জীবন্ত। আমরা সবাই মিলে ট্যুরে যাওয়ার প্ল্যান করলাম। ফাইজ বলল সিঙ্গাপুরের কথা, জয় বলল লন্ডন, কিন্তু আমি আর ইভানান ঠিক করলাম দেশের ভেতর কোথাও ঘোরার। ফাইজ বলল ওর নানা বাড়িটা সুন্দর, সেখানে পুরনো জমিদার বাড়ি, একটা লেক, একটা পার্ক, আর জিন বাড়ি নামের একটা প্রাসাদের মতো বড় প্রাসাদ একটা বাড়ি আছে। কোকিলপাড়া যাওয়ার জন্য সবার ভেতরে ভেতরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। রিয়ানকে সবসময়ের মতোই আমার সঙ্গে যেতে বললে রিয়ান স্বাভাবিকভাবে বলল, তোমরা যাও, আমার সামনে পরীক্ষা। কিছুতেই রাজি হলো না রিয়ান। আমরা সবাই ব্যাকপ্যাক করে রওনা হলাম কোকিলপাড়া। রাস্তার মোড়ে মোড়ে ফুলের শাড়ি। এরকম গ্রাম আমি শুধুমাত্র কল্পনাতেই দেখেছি, কিন্তু বাস্তবে প্রথম। আমি তখনও জানতাম না এই সুন্দর গ্রামে এসে আমি দেখা পাবো আমার প্রাণ ভ্রমরার। ওখানে বেশ যত্ন করে রাখা হলো আমাদের। যেদিন আমরা ফিরে আসবো সেদিন জয় বলল, শুনেছি এখানে নাকি একটা বড় নদী আছে, চল ঘুরে আসি। আমি বললাম না, দেরি হয়ে যাবে, দরকার নেই। ইভানান শেষমেশ আমাকে রাজি করেই নিয়ে গেল। আমরা সবাই সৌন্দর্য দেখতে ব্যস্ত। বৃষ্টি নামলো। সেদিন আমরা ঠিক করলাম আজ যাব না। এত সুন্দর পরিবেশ ফেলে আমারও যেতে মন চাইছিল না। চিত্রকরের বৃষ্টি দেখলে নাকি নিজেকে কখনো আটকে রাখতে পারে না, এটি ইভানানের মতামত। ও পাশের একটা টিনের ঘরে নদীর পাড়ে বৃষ্টি দেখতে দেখতে কবিতা টাইপের কিছু একটা লিখছিল কলম দিয়ে, আর আমি বৃষ্টির মধ্যে সবার অনুরোধে
গলা উঠিয়ে গান ধরলাম গিটার নিয়ে। আমি ছিলাম আমার গানে, আর ইভানা ছিল তার কলম নিয়ে লেখার কাছে। জয় হঠাৎ করে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করে নিল। সুফিয়ানের ধ্যান ভাঙলো। চোখ সরিয়ে সেদিকে তাকাতেই দেখলো একটা মেয়ে ভেসে উঠেছে কিনারায়। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সুফিয়ান। হাঁক ডাকে ইভানানো কলম হাতে নিয়ে দৌড়ে এলো। সুফিয়ানের কাঁধে একটা গিটার রেখে কোনো কিছু না ভেবেই পাড়ে নেমে গেল। সুফিয়ান হাত গুটিয়ে 4 ধাপ সিঁড়ি নেমে 5 কোলো উঠিয়ে নিল। সুফিয়ান তখনও কিছু ভালো করে খেয়াল করেনি। উঠিয়ে কোলের ওপর নিয়ে সিঁড়ির উপর বসে পড়ল। মুখে চুলে মুখ ঢেকে আছে, কোমর পর্যন্ত চুলগুলো হাত দিয়ে সরিয়ে মুখ দৃশ্যমান হতেই সুফিয়ান থমকে গিয়েছিল। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। পেটের কেমন মোচড় দেওয়ার ন্যায় ব্যথা করে উঠল। ভেজা ঠান্ডা মুখটা দেখে সুফিয়ানের ভেতরটা এক পলস বৃষ্টির মতো এসে ভিজিয়ে দিল। অজান্তে গা ছুঁয়ে বলল, এলো কিছু ভ্রমর। সবার আড়ালে একই সঙ্গে চোখে পড়েছিল আরো একজনের, সে ইভানান। তার নজর পড়ল সেই মেয়েটির গালের নিচে বিউটি বনে, ঠান্ডায় জুবুথুবু হয়ে যাওয়ায় লাল টকটকে ঠোঁট আর মসৃণ ফর্সা পাটায়। এই পর্যায়ে সব মেয়েকে সে শুধু একদিনের জন্যই ব্যবহার করেছে। আজ প্রথম মনে হলো এই মেয়েটাকে তার একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য সঙ্গিনী বানাতে হবে। দুজনই পুরুষ এক চিন্তায় পড়ল পবিত্রতা নিয়ে, আর আরেকজন সুন্দর যৌন শরীরের মগ্ন হয়। একটি অজানা মেয়ে দুজনের বুকের ভিতরে জায়গা করে নিল, একজনের প্রাণ ভ্রমরা হয়ে তো আরেকজনের স্মৃতশ্রীণী হয়ে। জয় তার স্বাভাবিক স্বভাব মতো বলল, মরিয়া গেল না কি? সুফিয়ান সাথে সাথে হুঙ্কার দিয়ে বলল, জাস্ট শাট আপ। সবসময় এক্সট্রাঅর্ডিনারি ভাবতে কে বলে তোকে? ইভানানো রক্তচক্ষু নিয়ে তাকালো। জয় বুঝতে পারলো কথাটা বলা এই মুহূর্তে ঠিক হয়নি। সুফিয়ান নিজের গেঞ্জির উপরের টি শার্টটা খুলে মেয়েটার বাহুতে জড়িয়ে দিল। শ্বাস প্রখর করতেই বুঝতে পারলো শুধু অজ্ঞান হয়েছে। গলার কাছে পড়ে ব্যাগকে একটা আইডি কার্ড দেখলো, কলেজের একটা কার্ড। নাম প্রাণিশা ইয়াসার, বয়স 17। ঠিকানা সহ বোঝাই যাচ্ছে বয়স কম, তবে 17-18। ফায়াজ বলল, যাক বাবা, এবার অন্তত সমস্যা হবে না। চল পাশের হসপিটালে ভর্তি করিয়ে দেই, প্যারেন্টস নাম্বার তো আছেই কার্ডে। সুফিয়ান যত্নশীল হাতে কোলে তুলে নিয়ে হাতে ধরল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কাদামাটি হয়ে গেছে রাস্তায়। সুফিয়ান সবাইকে উঠতে বলে নিজে উঠে পড়ল। সুফিয়ানের পাশেই উঠে বসলো ইভানান, জয়, ফায়েজ আর ইকরাম সামনের সিটে। সুফিয়ান নিষ্পলক তাকিয়ে রইল মেয়েটির দিকে, মনে মনে আওড়ালো, আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে তোমায়। কিছুক্ষণের মধ্যে হসপিটালে এসে পড়লাম। তেমন কিছু হয়নি বলে ডক্টররা প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে শিফট করে দিল। দুর্বল শরীরে প্রাণিশা জ্ঞান ফিরল না। সুফিয়ান কেবিনে সারা রাত বসে রইল। ইভানান রইল ঠিকই, তবে এমনভাবে যে কেউ বুঝতেই পারলো না। সুফিয়ান যেমন খোলামেলা স্বভাবের, তেমনি ইভানান সব কাজে একটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। ভোরের দিকে যখন সবাই চলে যাওয়ার তাগিদ দিল, সুফিয়ান না করে দিল। কিন্তু মিসেস অদিতির শরীর খারাপ শুনে মন খারাপ হয়ে গেল। নিজের মাকে খুব ভালোবাসে সুফিয়ান, যেতে ইচ্ছে না করলেও মায়ের টানে যেতেই হবে ভেবে কার্ডের নাম্বারটা সেভ করে নিল। বেডে অজ্ঞান হয়ে শুয়ে থাকা প্রাণেশের হাতটা মুঠো নিয়ে ঠোঁট ছুঁয়ে মায়া কণ্ঠে বলল, আমার প্রাণেশ্বরী, এই একদিনে যে গভীর মায়া আমাকে জড়ালে, এই মায়া কাটাতে আমার আরো সহস্র শতাব্দীর প্রয়োজন। তুমি কি কখনো অঙ্গার দেখেছ? অঙ্গার মানে বোঝো? সিগারেট যেমন ধোয়া দিয়ে বুকের ভেতরটা চালিয়ে দিতে দিতে অঙ্গারের মতো কালো করে দেয়, কিন্তু তারপরও মানুষ সেই নেশা মত্ত হয়ে গভীরভাবে জড়িয়ে পড়ে। ঠিক তেমনই আমিও জড়িয়ে পড়েছি তোমার নেশা। আমি অঙ্গার, আর তুমি এই অঙ্গারের নেশা। সুফিয়ান বের হতে পাশে থাকা ইভানান সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, শুরুটা না হয় তুই করলি, শেষটুকু বরং নিয়তি বোঝাপড়া করুক। প্রাণেশা আমাদের নেশা তা ঠিক, কিন্তু তার অঙ্গার কে হবে তার রহস্য থাকুক। কোকিলপুর গ্রাম থেকে সুফিয়ান ফিরেছে আজ 1 মাস। এই 1 মাস সুফিয়ান প্রতিটি নিঃশ্বাস নেওয়ার সময় প্রাণেশাকে মনে করেছে, গভীরভাবে উপলব্ধি করেছে এই অচেনা মেয়েটাকে ছাড়া শান্তর মতন নিঃশ্বাস নেওয়া সম্ভব না। মেয়েটার ওই ভেজা ঠান্ডা পবিত্র মুখটা প্রতি রাতেই সুফিয়ান স্বপ্ন দেখে। তখন শরীরে শীতল একটা স্রোত বয়ে যায়, স্বপ্ন সাজায় নতুন জীবনের।
সেখানে ছোট্ট একটা ঘর থাকবে, বৃষ্টির দিনে ঝুমঝুমিয়ে বৃষ্টির আওয়াজ শোনা যাবে, পাশে একটা পুকুর থাকবে। সব মিলিয়ে ছিমছাম সংসার, কিন্তু সুখ কণায় কণায় পরিপূর্ণ। কি সুন্দরই না হবে সেই মুহূর্তগুলো। সুফিয়ান বসে আছে নিজের বারান্দার দোলনায়, হাতে কফির কাপ। সময় এখন বিকেল 5টা। এই সময়টা একা একাই কাটায়। বিকেলের মৃদুমন্দ হাওয়ায় নিজের পকেট থেকে মোবাইলটা হাতে নিল। তনিম কল করেছে, এলাকার ছোট ভাই। একে কয়েকদিন আগে প্রাণেশ্বর খোঁজ নিতে পাঠিয়েছিল, হয়তো কোনো খোঁজ পেয়েছে ভাবতেই এক চিলতে হাসি নিয়ে ফোন রিসিভ করলো।